সকল সূত্র মুখস্থ করে ফেলেছো, নদী নৌকার সব সূত্র তোমার মুখস্থ, কিন্তু পরীক্ষা আসলে পারছো না। তাহলে এই ক্লাসটা তোমারই জন্য। চ্যালেঞ্জ দিয়ে বলছি, এরকম ভাবে নদী নৌকা তুমি কখনোই পড়ো নাই। ধৈর্য ধরে জাস্ট 20টা মিনিট সময় দাও, নদী নৌকা আজীবনের জন্য একদম পানি হয়ে যাবে। যে কোনো ধরনের নদী নৌকার প্রশ্ন সমাধান এই 20 মিনিট ক্লাসের পরে তুমি নিজে নিজেই করতে পারবা, কোনো সূত্র মুখস্থ করা ছাড়া। শুধুমাত্র জানতে হবে S=VT এবং উপাংশ আর লব্ধির সূত্রটা যদি তুমি জানো, তাহলে তোমার নদী নৌকার নতুন কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই। তুমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, শুধুমাত্র ধৈর্য ধরে এই কিছুক্ষণ এই ক্লাসটা করলেই নদী নৌকার যে কোনো ধরনের প্রশ্ন তুমি সমাধান করতে পারবা। চলো শুরু করি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় নদী নৌকা। তোমরা জানো যে আমরা গত 2 লেকচারে ভেক্টর পরিচিতি, উপাংশ এবং ভেক্টরের যোজন বিয়োজন সংক্রান্ত সকল সমস্যার সমাধান করেছি, এবং ভেক্টরের লব্ধি এবং লব্ধির দিক ও মান নিয়ে আমাদের আসলে কোনো কনফিউশন নেই। যদি ভেক্টর সংক্রান্ত ভেক্টরের উপাংশ, ভেক্টরের যোজন বিয়োজন অর্থাৎ ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয়ে তোমার কোনো সমস্যা না থাকে, এই কনসেপ্টগুলো যদি তোমার ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আজকের নদী নৌকা ক্লাস বুঝতে তোমার কোনো অসুবিধা হবে না বলে আশা করছি। তবে এই টপিকগুলোতে যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে আমার এই যে পূর্বের ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো। তো নদী নৌকা শুরু করার আগে আমি প্রথমে দেখি নদী নৌকার এখানে কোন রাশিগুলো আসলে আমার দেয়া থাকে কমনলি। যেমন নদীতে যখন একটা নৌকা চলে, অবশ্যই নদীর স্রোতের কারণে নৌকাটা কিন্তু প্রভাবিত হয়। তো নদীর স্রোতটা নৌকাটাকে তার স্বাধীনভাবে কোনো দিকে মুভ করতে দেয় না। নৌকার বেগ এবং স্রোতের বেগ মিলে যে লব্ধি বেগটা তৈরি হয়, সেই লব্ধি বেগে নৌকাটা চলে। এতটুকু সেন্স আমাদের সবারই আছে। তো এইখানে দেখো আমি একটা ডায়াগ্রাম এঁকে রেখেছি, যেখানে আমি ইউ দিয়ে স্রোতের বেগটাকে বুঝিয়েছি এবং ইউ এর মান দিয়েছি 5 মিটার পার সেকেন্ড, এবং নৌকার বেগটাকে আমি এখানে ভি দিয়ে ডিফাইন করেছি, যেখানে ভি এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এবং এই নৌকাটা আনুভূমিকের সাথে বা স্রোতের বেগের সাথে 60 ডিগ্রি কোণে রওনা দিয়েছে। এবং এইখানে যে ডব্লিউ দিয়ে আমি বুঝাইছি আসলে এখানে আমাদের নৌকার লব্ধি বেগটা, এবং স্রোতের বেগ এবং নৌকার বেগের যে লব্ধি বেগটা, এই থিটা কোণে সে লব্ধি বেগে সামনের দিকে আগাইতে থাকবে। এখানে 2টা পয়েন্ট খেয়াল করো। একটা হচ্ছে যেই বেগে রওনা দেয়া, একটা হচ্ছে রওনা, আর একটা হচ্ছে পৌঁছানো বা চলতে দেখা। দেখো এখানে একটু খেয়াল করো, রওনা বলতে কি, যেইটা তার প্রকৃত বেগ। হ্যাঁ, ধরো আমি তোমাকে বললাম যে একটি নদীতে 10 মিটার পার সেকেন্ড বেগে একটি নৌকা রওনা দিল, তার মানে 10 মিটার পার সেকেন্ড বেগটা কি, নৌকা প্রকৃত বেগ। এখন যদি তোমাকে বলি যে একটি নদীতে তীরে থেকে একজন মানুষ নৌকাটিকে 10 মিটার পার সেকেন্ড বেগে চলতে দেখলো, তাহলে এই যে মানুষটা নৌকাটাকে চলতে দেখছে, এটা কি নৌকাটার প্রকৃত বেগে চলা? না। নদীতে তো নৌকাটার বেগ এবং স্রোতের বেগ মিলে লব্ধি একটা বেগে নৌকাটা মুভ করে। তার মানে যদি আমরা বাইরে থেকে দেখি, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাবো কোনটা, লব্ধি বেগটা। অর্থাৎ চলতে দেখা বা পৌঁছানো, এইগুলো যখন দেয়া থাকবে, যেই বেগে সে পৌঁছায়, যেই কোণে সে পৌঁছায়, এগুলো দিয়ে বোঝায় কি, লব্ধির দিক এবং মান। অর্থাৎ পৌঁছানো এবং চলতে দেখা দেয়া থাকলেই তুমি বুঝবা এটা হচ্ছে লব্ধি সংক্রান্ত তথ্য দেয়া আছে। হ্যাঁ, লব্ধি সংক্রান্ত তথ্য। আর যদি তোমার রওনা বোঝায়, সেক্ষেত্রে তুমি বুঝে নেবা এটা হচ্ছে নৌকার প্রকৃত বেগ সংক্রান্ত তথ্য, বা শুধুমাত্র নৌকার বেগ সংক্রান্ত তথ্য। এইখানে আমাদের স্রোতের বেগ এবং নৌকার বেগ, এই দুইটা লব্ধি বেগেই কিন্তু নৌকাটা চলবে, এবং লব্ধি বেগের দিকেই নৌকাটা সামনের দিকে এগিয়ে যাবে। তো আমাদের যেহেতু ভেক্টর যোজনের সামান্তরিক নীতি, ত্রিভুজ নীতি, এগুলো খুব ভালো করে বোঝা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে এই কনসেপ্টটা আমরা কিন্তু চাইলেই নৌকার লব্ধি বেগটা এবং লব্ধি বেগের দিকটা বের করে ফেলতে পারি। এবং লব্ধি বেগের মানের ক্ষেত্রে আমরা শিখে এসেছি, লব্ধি বেগ ইজ ইকুয়ালস টু রুট অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। তাহলে এখানে আসতেছে আমাদের আনুভূমিকে 5, উপরে হচ্ছে 10, 5 × 10, এবং এখানে মধ্যবর্তী কোণটা কত ছিল, কত কোণে রওনা দিয়েছে, 60 ডিগ্রি কোণে, তাহলে cos 60 ডিগ্রি। এটা সমান হবে 13.22 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো, যদি একটা 5 মিটার পার সেকেন্ড স্রোত বিশিষ্ট নদীতে
10 মিটার/সেকেন্ড বেগে একটি নৌকা চলা শুরু করে, সেক্ষেত্রে নৌকাটিকে চলতে দেখবো কত বেগে? 13.22 মিটার/সেকেন্ড বেগে। আচ্ছা, এরপরে খেয়াল করো এটা কোন দিকে গিয়ে পৌঁছাবে। এদিকে যদি রওনা দেয় 60 ডিগ্রি করে যদি সে রওনা দেয়, তাহলে পৌঁছাবে কোথায়? নিশ্চয়ই এইখানে গিয়ে পৌঁছাবে না, পৌঁছাবে কি এই লব্ধি ভেক্টর যেখানে, সেখানে গিয়ে পৌঁছাবে। তাহলে লব্ধি কোণটা কত, বা লব্ধির যে দিকটা সেটা যদি আমি ডিফাইন করতে চাই, থিটা সমান তাহলে কি tan ইনভার্স। এখন খেয়াল করো আমরা কিন্তু অলরেডি সুন্দর করে পড়ে এসেছি, যার সাপেক্ষে আমি লব্ধির দিকটা বের করব, যার সাপেক্ষে অ্যাঙ্গেলটা হবে সে থাকবে সিঙ্গেল, যার সাপেক্ষে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তাহলে এখানে আমি স্রোতের সাপেক্ষে যদি বের করি, তাহলে স্রোতটাকে এখানে আমি সিঙ্গেল রেখে দিব, থাকবে ভি কজ আলফা, উপরে হচ্ছে ভি সাইন আলফা। এখন তাহলে tan ইনভার্স ভি হচ্ছে 10, সরি স্রোতের 5, তাহলে 5 প্লাস 10 cos 60 ডিগ্রি, উপরে আসতেছে 10 sin 60 ডিগ্রি, যেটার মান 40.8933 ডিগ্রি। তাহলে এইটুকু যদি আমার তথ্য জানা থাকে যে স্রোতের বেগ কত, নৌকার বেগ কত এবং কোন দিকে নৌকাটা রওনা দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই নৌকাটা কোন দিকে পৌঁছাবে এবং কত বেগে পৌঁছাবে এগুলো আমরা বের করে ফেলতে পারি। তো দেখো খেয়াল করে আমাদের নদী নৌকার ক্লাসে আমরা সকল কনসেপ্ট বুঝি, কিন্তু যখন এই পরীক্ষা একটা প্রশ্ন আসে তখন সেই প্রশ্নে আমরা আসলে বুঝতে পারি না যে কোন ফর্মুলাটা এখানে বসাবো বা কিভাবে সলিউশনটা শুরু করব। তো এই ধরনের সমস্যা সমাধান করার জন্য পুরো নদী নৌকার কনসেপ্টগুলোকে আমি তোমাদেরকে 3টা টোটাল সাব ক্যাটাগরিতে ভাগ করে দেবো। এখন তোমাকে জাস্ট আইডেন্টিফাই করতে হবে যে কোথায় কিভাবে আমি কনসেপ্টটা ইউজ করবো। এই সমস্যাটা থেকে আমরা পেলাম আমাদের লব্ধি বেগ হচ্ছে 13.22 এবং লব্ধির দিকটা হচ্ছে 40.89 ডিগ্রি। এখন মোটা দাগে এই নদী নৌকার কনসেপ্ট থেকে পরীক্ষায় যে কয়েকটা প্রশ্ন কমনলি আসে, দেখো প্রথমে হচ্ছে আমাদের স্বল্পতম দূরত্বে নদী পারাপার, স্পেশাল কেস স্বল্পতম দূরত্বে নদী পারাপার। যেটা একদম 5 স্টার দিয়ে রাখো, পরীক্ষায় আসার মতো অতীব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে আমরা আসতে দেখি স্বল্পতম সময়ে নদী পারাপার, স্বল্পতম সময়ে নদী পারাপার। থার্ড কনসেপ্ট হচ্ছে নদী পারাপারে প্রয়োজনীয় সময়, বা সময় নির্ণয়। ফোর্থ কনসেপ্ট যেটা আসে সেটা হচ্ছে দূরত্ব নির্ণয়। তো মোটা দাগে এই 4 ধরনের প্রশ্নই কিন্তু আসে, যতভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই দেখলে কেন মোটা দাগে দেখা যায় এই 4 ধরনের প্রশ্নের পরীক্ষায় আসতে দেখা যায়। এখন এগুলো সমাধান করার জন্য যে আমাদের ক্লুগুলো, অর্থাৎ এই তথ্যগুলো বের করার জন্য প্রারম্ভিকভাবে যে তথ্যগুলো দেয়া থাকে সেখানে হয়তো বা অনেক ভ্যারিয়েশন হতে পারে, কিন্তু আলটিমেটলি এই কয়েকটা কনসেপ্টই কিন্তু আমাদের বের করতে বলে। তবে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে এখানে আমি সাব ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এই চিত্রটা যদি আমি এখানে জাস্ট আঁকি, হ্যাঁ সে রওনা দিছে এদিকে, কিন্তু এদিকে না গিয়ে সে পৌঁছাইছে এখানে। তো এইখানে সে আনুভূমিক বরাবর যদি আমি চিন্তা করি, আনুভূমিক বরাবর দূরত্ব অতিক্রম করছে এই এবি পরিমাণ, এই বিন্দুটাকে যদি সি দেই তাহলে উলম্ব বরাবর দূরত্ব অতিক্রম করছে সে বিসি পরিমাণ, এবং লব্ধি অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তার এসি পরিমাণ। সুতরাং এই দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে এক এক সময় এক একভাবে প্রশ্ন করতে পারে। তোমাকে বলতে পারে তীর বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, বা এই নদীর আনুভূমিক দিকে অতিক্রান্ত দূরত্ব কত, বা নৌকার উলম্ব বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, বা প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, অথবা বলতে পারে নৌকাটির লব্ধি অতিক্রান্ত দূরত্ব কত। কিছুই না বলে শুধু বলে নৌকাটির অতিক্রান্ত দূরত্ব কত, সেখান থেকে তোমার বুঝে নিতে হবে তাহলে লব্ধি দূরত্বের কথাই বলা হয়েছে। তাহলে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমি সাব ক্যাটাগরি করতে পারি লব্ধি দূরত্ব নির্ণয়, অথবা আনুভূমিক দূরত্ব, অথবা উলম্ব বরাবর দূরত্ব। তো এটা বাংলা কথার মারপ্যাচ এখানে দিতেই পারে। ধরো আনুভূমিক বরাবর দূরত্ব না বলে তোমাকে বলেছে তীর বরাবর অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ, অথবা তোমাকে বলেছে এ বি, এই চিত্রটা দিয়ে তোমাকে বলছে এ বি এর মান নির্ণয় করো। অনেক সময় চিত্র দিয়েও কিন্তু সরাসরি প্রশ্ন দিয়ে দেয়। তাহলে তুমি এই টোটাল 5 ধরনের, এখানে টোটাল 4 ধরনের, এই টোটাল 4 ধরনের
কনসেপ্ট যদি ঠিক মতো বুঝে যাও, তাহলে যে প্রশ্নই যেভাবে আসুক না কেন তুমি সলভ করতে পারবা। তাহলে প্রথমেই আমরা শুরু করছি স্বল্পতম দূরত্বে নদী পারাপার নিয়ে। তো স্বল্পতম দূরত্ব নদী পারাপারের ক্ষেত্রে স্বল্পতম দূরত্ব বলতে আসলে কি বোঝায়? আমার ধরো এই পয়েন্ট থেকে আমি নদী পার হওয়ার জন্য মনস্থ করলাম, বা এখান থেকে আমি একটা নৌকা নিয়ে রওনা দিলাম। তাহলে এই পয়েন্ট থেকে বিপরীত প্রান্তের সব থেকে কম দূরত্ব কোথায় হবে? একদম লম্ব বরাবর অপোজিট যে পয়েন্টটা আছে এখানে, এটা হবে তার স্বল্পতম দূরত্ব। আমরা সবসময় জানি স্বল্পতম দূরত্ব হবে দুটি বিন্দুর মধ্যে তাদের লম্ব দূরত্বটা, অবভিয়াসলি। তো এই নদীতে আমার স্রোতের বেগ ধরে নিয়েছি আমি 5 মিটার পার সেকেন্ড। তাহলে চিন্তা করো, এখানে স্বল্পতম দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে এই পয়েন্ট থেকে যদি আমি এই পয়েন্টের নাম দিই এ, এই পয়েন্টের নাম দিই বি, তাহলে এই পয়েন্ট থেকে বি বিন্দুতে তাকে কি এ থেকে বির দিকে রওনা দিতে হবে, নাকি এ থেকে বি বিন্দুতে পৌঁছাইতে হবে? অবশ্যই এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে হবে, স্বল্পতম দূরত্ব অতিক্রম করে যদি সে পার হতে চায়। তাহলে পৌঁছানোর ক্ষেত্রে পৌঁছানোটাকে বা চলতে দেখাটাকে আমরা কি বলেছিলাম বলতো? লব্ধির দিক। অবশ্যই। তাহলে এই যে এদিকে পৌঁছালো সে, এইবার আবার হতে হবে নৌকার লব্ধির দিকটা। এবং এইটা যদি লব্ধির দিক হয়, এটা যদি আমার স্রোত হয়, তাহলে নিশ্চয়ই রওনা দিতে হবে তাকে এদিকে কোথাও। এবং দুইটা ভেক্টরের এই যে ধরো এই পাশে যদি রওনা দিতে হয়, তাহলে ধরো আমার নৌকার বেগ 10 মিটার পার সেকেন্ড। এদিকে যদি সে রওনা দেয়, এদিক বরাবর যেতে চায়, তাহলে স্রোত তাকে এদিকে ধাক্কা দিতে দিতে আস্তে আস্তে এই জায়গায় নিয়ে আসবে। এই স্বল্পতম দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে সবসময় প্রশ্ন করে কোন দিকে রওনা দিলে, হ্যাঁ, অর্থাৎ কোন দিকে রওনা দিলে স্বল্পতম দূরত্বে সে অতিক্রান্ত করতে পারবে, কোন দিকে রওনা দিবে, মানে এখানে আমার দিকটা বের করতে হবে। তবে একটু খেয়াল করো, রওনা দেওয়ার ক্ষেত্রে এটাকে আমরা কি বলি? প্রকৃত নৌকার প্রকৃত বেগ যেটা। তাহলে রওনা দেওয়ার যদি কোনটায় বের করতে চাই, তার মানে আমাকে আলটিমেটলি বের করতে হবে কিন্তু আলফাটা, নৌকার রওনা দেওয়ার কোনটা। তবে খেয়াল করো, পৌঁছানোর ক্ষেত্রে যেহেতু আমার এটা লম্ব বরাবর পৌঁছাচ্ছে, এখানে কিন্তু আমার আলটিমেটলি থিটাটা দেয়া আছে। থিটাটা কিন্তু কত? 90 ডিগ্রি। হ্যাঁ, পৌঁছাইছে যেহেতু সে লম্ব বরাবর। তাহলে এই প্রশ্নের মধ্যে আমার দেখো কি দেয়া আছে? থিটা দেয়া আছে। যখনই তোমাকে বলবে স্বল্পতম দূরত্বে নদী পারাপার, স্বল্পতম দূরত্বে নদী পারাপার মানেই তুমি বুঝে নিবা থিটাটা কত? 90 ডিগ্রি। স্বল্পতম দূরত্বে নদী পারাপার মানেই হচ্ছে থিটাটা 90 ডিগ্রি। সেটা বলা থাক বা না থাক, বলা না থাকলেও তোমার বুঝে নিতে হবে থিটাটা অবশ্যই 90 ডিগ্রি। তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয়, স্রোতের বেগ এবং নৌকার বেগ যদি তোমার জানা থাকে, তোমার বের করতে হবে কি ভাইয়া? তোমার বের করতে হবে কত কোণে সে রওনা দিয়েছে, অর্থাৎ আলফার মানটা। তাহলে তুমি চিন্তা করো তো, কোনো ফর্মুলা মাথায় আসছে? দিক নির্ণয়ের জন্য আমার বাই কোণের মান সংক্রান্ত যে ফর্মুলাটা ছিল সেটা কি ছিল বলো তো? tan থিটা ইজ ইকুয়ালস টু, এখন যার সাপেক্ষে অ্যাঙ্গেলটা নিব তাকে সিঙ্গেল রাখবো অবশ্যই। তাহলে দেখো, লব্ধির যে 90 ডিগ্রি তুমি বলছো, লব্ধির কোণটা যে 90 ডিগ্রি বলছো, এটা কার সাপেক্ষে বলেছো? নৌকার নাকি স্রোতের? অবশ্যই স্রোতের সাপেক্ষে বলেছো। তাহলে এখানে কিন্তু তোমার স্রোতকে সিঙ্গেল রাখা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে এখানে স্রোতের বেগকে তুমি সিঙ্গেল রাখলা, প্লাস ভি কজ আলফা, উপরে আসতেছে ভি সাইন আলফা। চিন্তা করো তো, তোমার তো আলফার মানটাই বের করতে হবে, আর থিটার মানটা জানা আছে। তাহলে থিটার মানটা কত জানা আছে? tan 90 ডিগ্রি। ওকে, এখানে একটা ট্রিক খেলবো আমরা। তো tan 90 ডিগ্রিকে যদি আমি একটু ভেঙে লিখি, উপরে কি sin 90 ডিগ্রি লেখা যায়, নিচে cos 90 ডিগ্রি লেখা যায়। এখন বলো তো sin 90 ডিগ্রির মান কত? ইয়েস 1। cos 90 ডিগ্রির মান রাইট। তাহলে দেখো এখানে আসতেছে কত? 1/0। এই পাশে থাকতেছে ভি সাইন আলফা, আর এখানে থাকতেছে ইউ প্লাস ভি কজ আলফা। এই জায়গা থেকে যদি আমি আর গুণন করি, দেখো তো এটা কেমন হয়? ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে আমার তো আলফার মানটা বের করতে হবে। সমীকরণটাকে সমাধান করে আলফার মানটা বের করতে হবে। তবে আলফাটা এক পাশে রেখে বাকি সব আমি বিপরীত পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে এখান থেকে আসতেছে ভি কজ আলফা ইজ ইকুয়ালস টু মাইনাস ইউ। দ্যাট মিনস cos alpha is equals to minus u by v, অর্থাৎ আলফা ইকুয়ালস টু cos ইনভার্স
মাইনাস ইউ বাই ভি। তো অনেকে তোমরা এটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো, স্বল্পতম দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে কোন দিকে রওনা দিতে হবে সেটার জন্য আলটিমেট সলিউশন কিন্তু এটাই, বারবার এই সেম কনসেপ্টে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। হয়তো তোমার এখানে শুধু নৌকার বেগ, স্রোতের বেগ, এই বেগগুলো একটু মানগুলো চেঞ্জ হবে, আর কোনো কিছুই কিন্তু চেঞ্জ হবে না। তো আলটিমেটলি নৌকার বেগ আর স্রোতের বেগ জানা থাকলে তুমি যদি সরাসরি এই ফর্মুলাটাও অ্যাপ্লাই করে ফেলো, সরাসরি এই ফর্মুলাটাও অ্যাপ্লাই করে ফেলো, তাহলেও কিন্তু তোমার অঙ্কটা হয়ে যাবে। তবে এমসিকিউ এর ক্ষেত্রে বা যারা একদম অ্যাডভান্স প্রিপারেশন নিচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, তুমি সরাসরি এত বড় কনসেপ্ট অ্যাপ্লাই না করে ডিরেক্টলি এই ফর্মুলাটা বসাই দিলেও হবে। তো এটাকে আমরা অ্যাকচুয়ালি শর্টকাট হিসেবে মনে রাখতে পারি, যেহেতু এটা খুবই কমনলি পরীক্ষা আসতে দেখা যায়। স্বল্পতম দূরত্বে নদী পারাপার একটা মনে করো জাতীয় প্রশ্ন নদী নৌকা কনসেপ্টটা। তাহলে এখানে যদি আমি এখন স্রোতের বেগ এবং নৌকার বেগের মানটা ইনক্লুড করে ফেলি, তাহলে আলফাটা আসবে 120 ডিগ্রি। তবে দেখো এই পুরো ক্যালকুলেশন ছাড়া বা এই ফর্মুলা ইউজ করা ছাড়াই এই প্রশ্নটা দেখেই আমি এটার অ্যান্সার 120 ডিগ্রি বলে দিতে পারি, 120 ডিগ্রি বলে দিতে পারি। এখন কিভাবে খেয়াল করো, পুরো প্রসেসটা যদি সেম থাকে আর এখানে যদি তোমার মাইনাস ইউ বাই ভি এই প্রশ্নটাই তোমার অ্যাপ্লাই করা থাকে অল টাইম, এইখানে খেয়াল করো তো নৌকার বেগটা স্রোতের বেগের দ্বিগুণ না, নৌকার বেগটা স্রোতের বেগের দ্বিগুণ কিনা, তাহলে এই জায়গায় সবসময় কি আসবে, এই জায়গায় সবসময় আসবে cos ইনভার্স মাইনাস হাফ। এবং আমরা জানি cos ইনভার্স মাইনাস হাফ এটার মান হবে 120 ডিগ্রি, বা cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ। তাহলে এই যে প্রশ্নটা, এত বড় একটা প্রশ্নের সমাধান তুমি দেখেই বলে দিতে পারবা। যদি তোমার স্বল্পতম দূরত্বে নদী পারাপার সংক্রান্ত প্রশ্ন করে এবং তোমার স্রোতের বেগের তুলনায় নৌকার বেগ যদি দ্বিগুণ হয়, স্রোতের বেগের তুলনায় নৌকার বেগ যদি দ্বিগুণ হয়, তাহলে নির্দ্বিধায় তোমার ফাইনাল পয়েন্টে এখানে cos ইনভার্স মাইনাস হাফই হবে এবং যার মান 120 ডিগ্রি। যেহেতু এই প্রশ্নটা সরাসরি অ্যান্সারটা বলে দেওয়া যায়, এগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বা ইঞ্জিনিয়ারিং প্রিলিমিনারি পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসতে দেখা যায়। তো স্বল্পতম দূরত্বে নদী পারাপারের পরে আমি সরাসরি দূরত্ব নির্ণয় কনসেপ্টে চলে এসেছি। যদিও এরপরে স্বল্পতম সময়ে নদী পারাপার বা সময় নির্ণয় এই টপিকগুলো ছিল আমাদের, কিন্তু আমি সরাসরি দূরত্ব নির্ণয়ে আসার কারণ হচ্ছে এই দূরত্ব নির্ণয় কনসেপ্টটা থেকে তুমি সময় নির্ণয় এবং স্বল্পতম সময়ে নদী পারাপারের কনসেপ্টটা সহজে বুঝে যাবা। তো দূরত্ব নির্ণয় এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা একটু আগে যেটা জানলাম যে আমার যে কোনো দূরত্ব জানতে পারে, লব্ধি দূরত্ব বের করতে বলতে পারে, আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব অথবা উলম্ব বরাবর অতিক্রান্ত দূরত্ব, যে কোনো দূরত্বই চাইতে পারে। আর প্রশ্নের মধ্যে দেয়া থাকবে স্রোতের বেগ, নৌকার বেগ। স্রোতের বেগ আর নৌকার বেগ তো অবশ্যই দেওয়া থাকবে, এর পাশাপাশি আমার কি নৌকার রওনা দেওয়ার কোণটা জানা থাকবে, নাকি নৌকা কত কোণে পৌঁছালো অর্থাৎ লব্ধির কোণটা জানা থাকবে, এটা নির্দিষ্ট না। আমি যদি প্রথমে ধরে নেই যদি আলফা দেয়া থাকে অর্থাৎ রওনা দেওয়ার কোণটা দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব? তো এই কনসেপ্টটা বোঝার আগে তোমার সবচেয়ে প্রথমে যেটা করতে হবে যে ভেক্টরের উপাংশের একটা খুব ভালো ধারণা রাখতে হবে। তো যদি তোমার ভেক্টর উপাংশ নিয়ে কোনো কনফিউশন থাকে, তুমি প্রথমে এই উপাংশের ক্লাসটা আগে করে আসো। এরপর দেখো আমি ভেক্টরের উপাংশের কনসেপ্টটা একটা মূল মন্ত্র বলেছিলাম, যে মূল মন্ত্রটা তোমার সবসময় এই যে কোনো ধরনের ভেক্টরের বিভ্রাট কাটানোর জন্য কাজে লাগবে। মূল মন্ত্রটা একটু লিখে রাখি। তো এই মূল মন্ত্রটা তুমি যদি অ্যাপ্লাই করতে পারো, দূরত্ব নির্ণয় তোমার কাছে তৈরি করে সলভ হয়ে যাবে। তাহলে ফার্স্টে খেয়াল করো, এই যে দূরত্ব নির্ণয় করব, সেজন্য আমাদের সময় কি জানা আছে? আচ্ছা ধরে নেই সময় জানা আছে কি নাই সেটা পরের বিষয়। এখানে কি কোনো ত্বরণ আছে কিনা, দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে এখানে আমার কোনো ত্বরণ আছে কিনা? নাই কিন্তু। সুতরাং যেহেতু ত্বরণ নাই, তাহলে দূরত্ব বের করার ফর্মুলা কিন্তু একটাই। তো দূরত্ব বের করার ফর্মুলা আমাদের একটাই, সেটা হচ্ছে s ইকুয়ালস টু ভিটি। s ইকুয়ালস টু ভিটি। এখন এই টিটা কি? এখানে টি হচ্ছে নদী পারাপারের সময়, এস হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব, ভি হচ্ছে বেগ। মূল মন্ত্র দেখে আমরা একটু খেয়াল করি। এই সমীকরণে আমার একাধিক ভেক্টর রাশি আছে, অবশ্যই আছে। সরণ একটা ভেক্টর রাশি, বেগও একটা ভেক্টর রাশি। তাহলে আমার এই উপাংশের ট্রিক্স অনুযায়ী বলা হচ্ছে কি সবগুলো ভেক্টর রাশিকে একই দিকে হতে হবে। তাহলে ভি এর দিকটা এবং সরণের দিকটা একই দিকে হতে হবে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, যদি তোমার
সরণটা, ধরো তোমার সরণটা লব্ধি সরণ হচ্ছে, লব্ধি বরাবর সরণ, সেক্ষেত্রে আমি যে বেগটা বসাবো, কোন বেগটা বসাবো এখানে? আমি নৌকার বেগ বসাবো, নাকি স্রোতের বেগ বসাবো, নাকি দুইটারই আনুভূমিক বরাবর বেগ বসাবো? দেখো তুমি কিন্তু বুঝে গিয়েছো, যেহেতু সরণটা লব্ধি বরাবর, তাহলে আমার যেটা করতে হবে যে লব্ধি বরাবর এদের দুজনের বেগটা কত সেটা যদি বসাই, তাহলে এদের দিকটা শুধুমাত্র একই দিকে হবে। তাহলে লব্ধি সরণের সময় আমি এখানে কি বসাবো? লব্ধি বেগ। সহজ হিসাব ভাইয়া, একদমই কনফিউশনের কিছু নাই। তোমার নতুন কোনো সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই, নতুন কোনো সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই। তোমার যদি এস ইকুয়ালস টু ভিডি ফর্মুলাটা জানা থাকে, আর তুমি যদি এখানে মডিফিকেশনের জন্য উপাংশের এই ট্রিক্সটা মাথায় রাখতে পারো। ট্রিক্সটা কি? একটা সমীকরণে একাধিক ভেক্টর রাশি থাকলে সবগুলোর দিকে একদিকে হইতে হবে। তাহলে এই সমীকরণটাতে আমার নিশ্চয়ই এস এবং ভি দুইটাই ভেক্টর রাশি, সুতরাং সরণটা যদি হয় লব্ধির দিকে, বেগটাও হতে হবে লব্ধির দিকে অবভিয়াসলি। তাহলে দেখো এই চিত্র অনুযায়ী আমাদের লব্ধি সরণটা হচ্ছে কি? এবি। তাহলে আমি এখানে এবি সমান লিখতে পারি। এখন লব্ধি বেগ বের করা কে জানে না? সবাই জানে। ওই আমাদের নৌকার বেগ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে। স্রোতের বেগ এবং নৌকার বেগ মধ্যবর্তী কোণ জানি, তাহলে লব্ধি বেগটা হবে ইউ স্কয়ার প্লাস 2uv cos আলফা ইনটু সময়। তো সময় নিয়ে আমি একটু পরে আসছি। এরপরে আসি আমার পরবর্তী কনসেপ্টে, যদি আমি বলি যে আনুভূমিক বরাবর সরণ, আনুভূমিক সরণ, সেক্ষেত্রে এবার তুমি বলো তো কোন দিকে বেগটা নিব? একদম নির্দ্বিধায় বলা যায় না যে বেগটা আমি আনুভূমিক দিকেই নিব। তাহলে এখানে বলো তো বেগ কয়টা? অবশ্যই দুইটা বেগ, একটা হচ্ছে স্রোতের বেগ, একটা হচ্ছে নৌকার বেগ। তো দুই জনেরই আনুভূমিক দিকে যদি আমি উপাংশটা যোগ করে নিই, তাহলে আমার মোট আনুভূমিক দিকে বেগটা এখানে চলে আসতেছে। তাহলে ফার্স্টে আমি স্রোতের আনুভূমিক দিকে বেগটা নিই। তাহলে আনুভূমিক দিকে বেগ নেওয়ার জন্য আমাকে দেখতে হবে স্রোত আনুভূমিকের সাথে কত কোণ উৎপন্ন করছে। তাহলে বলো তো স্রোত আনুভূমিকের দিকেই আছে না, আনুভূমিকের সমান্তরালে আছে না? তাহলে কত কোণ উৎপন্ন করছে? 0 ডিগ্রি। তাহলে এটা আসতেছে ইউ cos 0 ডিগ্রি। আর নৌকার যদি আনুভূমিক দিকে উপাংশ নিতে চাই, কি করতে হবে? ভি cos, দেখো 60 ডিগ্রি কোণ ছিল আনুভূমিকের সাথে, তাহলে হবে ভি cos 60 ডিগ্রি। তাহলে এই দুইটা যদি আমি যোগ করে দেই, তাহলে এখানে যে দুইটা বেগ আছে তাদের আনুভূমিক দিকে উপাংশগুলোর সমষ্টি বের হয়ে যাচ্ছে। অর্থাৎ নৌকাটা এই দিকে যাওয়ার সময় টোটাল আনুভূমিক দিকে তার কতটুকু বেগ কাজ করতেছে সেটা কিন্তু এখানে বের হয়ে যাচ্ছে। তাহলে যখন আমি আনুভূমিক দিকে সরণ বের করবো, তখন আমার বেগটাও হতে হবে কি? আনুভূমিক বেগ। এখানে এটা অবশ্যই কি ছিল? আনুভূমিক বেগ। এর সঙ্গে কি থাকবে? সব সময় গুণ করে থাকতে হবে। জাস্ট এখানে আমার মাথা খাটাইতে হবে, যখন আমার সরণটা লব্ধি দিকে তখন বেগটা লব্ধি বরাবর লব্ধি বেগ, যখন আমার সরণটা আনুভূমিক দিকে তখন আমার বেগটা হবে আনুভূমিক বেগ। এরপরে দেখো নিশ্চয়ই বুঝে গিয়েছো, যখন আমার সরণটা হবে উলম্ব দিকে, তখন আমার বেগটাও হতে হবে কোন দিকে? উলম্ব বরাবর বেগ। তাহলে দেখো উলম্ব বরাবর বেগ, দুইটা যেহেতু বেগ আছে, দুইজনেরই উলম্ব দিকে বেগ নিয়ে যোগ করব। তাহলে ফার্স্টে আমি স্রোতের উলম্ব দিকে বেগটা ব্যবহার করি। তাহলে স্রোত আনুভূমিকের সাথে আছে 0 ডিগ্রি কোণে, তাহলে তার উলম্ব উপাংশটা কি হবে? ইউ sin 0 ডিগ্রি। এরপরে দেখো নৌকার উলম্ব দিকে উপাংশটা কি হবে? ভি sin, দেখো ভি আনুভূমিকের সাথে কত কোণে ছিল? 60 ডিগ্রিতে, তাহলে হবে ভি sin 60 ডিগ্রি। বা আমি এখানে আসলে 60 ডিগ্রি না বসায় আলফাটাই বসাইলাম। ঠিক আছে, আলফাটাই বসাইলাম। আলফাটা কি? নৌকা যত কোণে রওনা দিচ্ছে, নৌকা যত কোণে রওনা দিচ্ছে। এখানে গুণ অবস্থা থাকবে কি? সময়টা। তাহলে এটা যদি একটু শর্টলি লিখি, তাহলে হচ্ছে উলম্ব সরণ বা এই চিত্র অনুযায়ী বিসি ইকুয়ালস টু ইউ সাইন 0 ডিগ্রির মান তো 0, তাই না? তাই এটা লেখা দরকার আছে? নাই। তাহলে আমি সরাসরি লিখতে পারি ভি সাইন আলফা ইন্টু টি। তাহলে দেখো অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে যদি তোমার নৌকার বেগ, স্রোতের বেগ, দুইটা বেগ জানা থাকে এবং স্রোত নৌকা কত কোণে রওনা দিয়েছে, রওনা দেওয়ার কোণটা কিন্তু অবশ্যই, আমি আবার বলছি, রওনা দেওয়ার কোণটা অর্থাৎ আলফাটা জানা থাকে, সেক্ষেত্রে তুমি কি করবা? তুমি জাস্ট নর্মাল এসএসসির যে বেসিক ফর্মুলাটা তুমি পড়ে এসছো সরণের, এস ইকুয়ালস টু ভিটি, সেটা ইউজ করবা। কেন? কারণ এখানে কোনো ত্বরণের তথ্য দেওয়া নেই বা নদী নৌকার কনসেপ্টে ত্বরণকে ইনক্লুড করা হয় নাই। এই ফর্মুলাটার ক্ষেত্রে তোমার জাস্ট মডিফিকেশনের জন্য মাথায় রাখতে হবে আমাদের উপাংশের এই ট্রিক্স।
এটা ট্রিক্স না, বেসিক্যালি এটা তোমার দেখো, এইটা তো আমার হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশন, এটা আমার কি একটা ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশন, কিন্তু এখানে কিন্তু টু ডাইমেনশনাল প্রবলেম। তো তুমি এখন টু ডাইমেনশনাল একটা প্রবলেমকে তো ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশন দিয়ে সলভ করতে পারবা না। এই জন্য যেটা করতে হবে, এই প্রবলেমটাকেই ওয়ান ডাইমেনশনাল বানাই নিতে হবে। তো ওয়ান ডাইমেনশনাল বানাইতে গেলে তুমি যেটা করবা, যে যখন তুমি আনুভূমিক বরাবর সরণ বের করছো, তখন এই সবগুলোর আনুভূমিক দিকে উপাংশ নিয়ে চলে আসছো, তাইলে দেখো সবাই আনুভূমিক দিকে, অর্থাৎ এটা কিন্তু একটা ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশন হয়ে গেল। তো যাই হোক, আমার মনে হয় এটা মনে রাখা তোমাদের জন্য খুবই সহজ একটা বিষয়। একটা সমীকরণে একাধিক যদি ভেক্টর রাশি থাকে, এটা আমি বলছি কিন্তু নদী নৌকার জন্য শুধু না, তোমরা উপাংশে ক্লাসটা যারা করেছো তারা নিশ্চয়ই বুঝে গিয়েছো, নদী নৌকা ছাড়াও এটা কাজ শক্তি ক্ষমতা, বল, যে কোনো অধ্যায়ে যে কোনো প্রবলেমে যেখানে তোমার দিক নিয়ে বিভ্রাট তৈরি হবে, সেখানে তুমি যদি জাস্ট এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করতে শিখে যাও, তোমার এই কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। তো দূরত্ব নির্ণয়ের এই যে পুরো কনসেপ্টটা, এটা কিন্তু শুধুমাত্র কখন, যখন আমার রওনা দেওয়ার কোণটা জানা থাকবে, অর্থাৎ এখানে আমার আলফা জানা থাকলে, আলফা জানা থাকলে, অর্থাৎ রওনা দেওয়ার কোণটা জানা থাকলে। বাট যদি কখনো আমার পৌঁছানোর কোণটা জানা থাকে, অর্থাৎ থিটা জানা থাকে, ধরো আমার থিটা দিয়ে অঙ্কটা করতে হবে, থিটা। এইবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, যখন আমার আলফা জানা ছিল, তখন আসলে এক্স্যাক্টলি নৌকাটা কোন দিকে পৌঁছাচ্ছে সেটা আমি জানতামই না। এই কারণে আমি এই যে আর্টিফিশিয়ালি তোমার হচ্ছে যে সলিউশন করার চেষ্টা করেছি। কিন্তু যদি আমার থিটা জানা থাকে, তাহলে ভাইয়া এইটা দেখো তো একটা রিয়েল ফিগার না, এই ফিগারটা কিন্তু এখন একটা রিয়েল ফিগার, এটা কিন্তু আর কাল্পনিক ফিগার না, এটা এখন একটা রিয়েল ফিগার। এবং এখানে এটা হচ্ছে নদীর প্রস্থ, এইটা হচ্ছে আনুভূমিক বরাবর সরণ, এটা হচ্ছে উলম্ব সরণ। এখন তুমি যদি সামহাও ধরো নদীর প্রস্থ জানো এবং এই থিটা জানো, তাহলে দেখো তো এই ত্রিভুজের লম্ব জানো না, এখন তোমার শুধুমাত্র ত্রিভুজ বের করতে হবে। তার মানে যখনই তোমার থিটা জানা থাকবে ভাইয়া, যদি তোমার থিটা জানা থাকে, সেক্ষেত্রে আমি শুধুমাত্র এই জায়গায় সম্পর্ক তৈরি করতে পারি। দেখো যদি আমার প্রস্থ জানা আছে, ধরো লম্ব জানা আছে, অতিভুজ বের করতে হবে, বা লম্ব জানা আছে, ভূমি বের করতে হবে, বা যে কোনো একটার সাথে যদি আরেকটা সম্পর্ক আমি বের করতে চাই, তাহলে আমার এখানে কিন্তু টোটাল তিনটা সম্পর্ক তৈরি করা যাবে, তাই না? যেমন ধরো সাইন থিটা, সাইন থিটা সমান লম্ব, অর্থাৎ বিসি বাই এবি, লম্ব বাই অতিভুজ। এরপরে দেখো কস থিটা, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এসি বাই এবি। এরপরে ধরো ট্যান থিটা, ট্যান থিটা সমান বিসি বাই এসি। তাহলে যদি তোমার থিটা জানা থাকে আর যে কোনো একটা দূরত্ব জানা থাকে, ম্যাক্সিমাম টাইমে প্রস্থটা দেয়া থাকে, হ্যাঁ ঠিক আছে, তো দেখো থিটা জানা থাকলে কিন্তু তোমার এটা একদম রিয়েল একটা ফিগার তোমার জানা আছে। তো যে কোনো একটা বাহুর বরাবর অতিক্রান্ত দূরত্বটা তুমি যদি জানো, বাকিগুলো বের করতে তুমি শুধুমাত্র ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্য নিলেই কিন্তু বের হয়ে যাবে। তো আলফা জানা থাকলেই বরং বিষয়টা একটু কমপ্লেক্স, থিটা জানা থাকলেই বরং বিষয়টা সহজ। তো এটা গোলানোর কোনো সুযোগ নেই। দূরত্ব বের করার ক্ষেত্রে তোমার নৌকার বেগ, স্রোতের বেগ, এটা তো জানা থাকবেই, সাথে জানা থাকবে আলফা অথবা থিটা, আলফা অথবা থিটা। তো যদি আলফা জানা থাকে সেক্ষেত্রে আমাদের এই কনসেপ্ট, যদি থিটা জানা থাকে সেক্ষেত্রে আমরা সরাসরি এই ফর্মুলাটা ব্যবহার করব। এখন এইখানে দেখো আরো একটা বিষয় কিন্তু ধোঁয়াশা থেকেই যায়, এই যে সময়, সময় নিয়ে তো কোনো কথা বলে নেই। সময় কি দেয়া থাকবে প্রশ্নে? হ্যাঁ, সময় দেওয়া থাকতেই পারে। যদি সময় দেওয়া থাকে, তাহলে যেই সময় দেওয়া থাকবে ততটুকু সময়ে কত সরণ হয়েছে সেই মানটা বের হবে। এখন অনেক সময় বলে কি সময় দেওয়া থাকে না, কিন্তু তোমাকে বলে নদী পার হয়ে গিয়েছে, নদী পার হয়ে গিয়েছে, তাহলে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে নিশ্চয়ই এখানে আমার নদী পার হওয়ার সময়টা ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে নদী পার হওয়ার সময়টা না বলে আমাদের প্রস্থ দেয়া থাকে। নদী পার হওয়ার সময় না বলে কি বলা থাকে? প্রস্থ দেয়া থাকে। যাই হোক, আমার এখন কনসেপ্ট হচ্ছে সময়টা যদি দেয়া না থাকে, সময়টা আমি কিভাবে বের করব। তো আমাদের এখন আমরা বুঝবো নদী পারাপারের সময়। তোমাদেরকে একটা প্রশ্ন করি, নদী পারাপার বলতে তুমি আসলে কি বুঝো? দেখো, তুমি যখন ফিজিক্স পড়ছো তখন তোমাকে নদী পারাপার বলতে পদার্থের ভাষায় নদী পারাপারকে সংজ্ঞায়িত করতে হবে। আর আমি তো বলতেই পারি যে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়া মানে নদী পারাপার। এখন এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়াটা ডিফাইন করা যাবে কি দিয়ে? আমার ধরো এই নদীর প্রস্থ জানা আছে, প্রস্থটাকে ধরো আমি ডি দিয়ে ডিফাইন করেছি, প্রস্থ হচ্ছে ডি। তাহলে
কোন শর্তে বা এমন একটা ইকুয়েশন তুমি বলো যে ইকুয়েশনটা ফুলফিল করলে আমি বুঝবো যে নৌকাটা নদী পার হয়ে গিয়েছে। তো এটা তোমরা একটু ভাবো, একটু পজ করে ভাবো, ভাবনা চিন্তা করে তারপরে তুমি আমার অ্যান্সারটার সাথে মিলাই নাও। খেয়াল করো, আমি যদি দেখি যে নৌকার সরণটা প্রস্থের সমান হয়েছে, নৌকার সরণটা প্রস্থের সমান হয়েছে, সেক্ষেত্রে আমি বলতে পারবো নৌকাটা নদী পার হয়েছে। ধরো নদীর প্রস্থ হচ্ছে 500 মিটার, ধরো আমি ধরে নিলাম নদীর প্রস্থ হচ্ছে 500 মিটার, তাহলে নিশ্চয়ই নদী পার হতে নৌকাটাকে 500 মিটার অতিক্রম করতে হবে। এখন এই 500 মিটার যে অতিক্রম করবে, নৌকার সরণ তো ভাইয়া ভিন্ন ভিন্ন দিকে হয়। নৌকার সরণ আনুভূমিক দিকে, উলম্ব দিকে, লব্ধি দিকে, সব দিকেই হয়। তাহলে তুমি বলো তো এই 500 মিটারটা কোন বরাবর দূরত্ব? উলম্ব বরাবর দূরত্ব। তাহলে নৌকাটাকে নিশ্চয়ই উলম্ব বরাবরই, আবার বলছি, নৌকাটাকে নিশ্চয়ই উলম্ব বরাবরই এই 500 মিটার অতিক্রম করতে হবে। তাহলে শুধুমাত্র আমি বলবো যে নৌকাটা নদী পার হয়েছে। তাহলে নদী পার হওয়া বলতে আমি যেটা বুঝবো সেটাকে আগে আমি ফিজিক্সের ভাষায় ডিফাইন করি যে নৌকার উলম্ব বরাবর সরণ, নৌকার উলম্ব সরণটা হচ্ছে সমান নদীর প্রস্থ। শুধুমাত্র যখন আমার নদীর প্রস্থের সমান নৌকার উলম্ব সরণ হবে, তখন আমি বলতে পারবো যে নৌকাটা নদী পার হয়ে গিয়েছে। তাহলে আমি যদি বলি নদী পারাপারের সময়, সেক্ষেত্রে আমি সরণ হিসাবে কোনটাকে ব্যবহার করবো ভাইয়া? অবশ্যই নদীর প্রস্থটাকে, অর্থাৎ নৌকার উলম্ব সরণটাকে। তো নদীর প্রস্থের সমপরিমাণ নৌকার উলম্ব সরণ না হলে তো নদী পারই হয় নাই। তো নদী পার হওয়া বলতেই তো বোঝাচ্ছে আমার উলম্ব সরণটা নদীর প্রস্থের সমান। তাহলে এই পার হওয়ার প্রয়োজনীয় সময় যদি আমি বের করি, আবার সেম কনসেপ্ট এসে গেছে। তাহলে নদী পার হওয়ার জন্য যদি আমি অতিক্রান্ত সময়টা বের করতে চাই, তাহলে আবার সেম কনসেপ্ট, S = VT। যেখানে আমি বুঝলাম নদী পার হওয়ার জন্য আমার সরণটা ফিক্স, যেটা কি নদীর প্রস্থ, সরণটা হচ্ছে নদীর প্রস্থ। এখন তুমিই বলো নদীর প্রস্থটা কোন দিকে? উলম্ব দিকে। তার উলম্ব দিকে হলে আমার এই বেগটাকে কোন দিকে নিতে হবে? উলম্ব দিকে, যেটা আমরা একটু আগে কিন্তু শিখে আসছি। উলম্ব দিকে বেগের উপাংশ শুধু v sin আলফা, স্রোতের তো উলম্ব দিকে কোনো উপাংশ নেই। তাহলে এটা সমান হচ্ছে v sin আলফা ইন্টু সময়। এইবার কিন্তু দেখো, যখন তুমি নদীর প্রস্থটা আমার উলম্ব সরণের জায়গায় বসাইছো, তখন যে সময়টা বের হয়েছে, এইটাকে কিন্তু আমি বলতেই পারি নদী পারাপারের সময় বা নদী পার হওয়াতে প্রয়োজনীয় সময়। আমার মনে হয় পুরো কনসেপ্টটাকে তুমি রিলেট করতে পারছো। তাহলে এই জায়গায় আমি কিন্তু বলতেই পারি যে সময়টা নদীর প্রস্থ বাই v sin আলফা, নদীর প্রস্থকে যদি d দিয়ে ডিফাইন করি তাহলে d বাই v sin আলফা। তাহলে দেখো তো এইটা কি আলাদা ফর্মুলা ভাইয়া? তুমি এখানে t = bc বাই v sin আলফাই তো বসাইছো, মানে আলটিমেটলি তুমি করছো কি s = vt তো করছো। তো যখন তোমার নদী পারের সময় দরকার, তখন t = s বাই v করছো। s এর জায়গায় তুমি নদীর প্রস্থ বসাইছো, v এর জায়গায় উলম্ব উপাংশ বসাইছো। মানে কোন ফর্মুলাই, একটা সিঙ্গেল ফর্মুলা তোমার মুখস্থ করতে হবে না, যদি তুমি জাস্ট এই উপাংশের মন্ত্রটা, মূল মন্ত্রটা মনে রাখতে পারো। ঠিক আছে? আর তাহলে S = VT একটা ফর্মুলা এনাফ নদী নৌকার পুরো কাহিনীগুলোকে এক্সপ্লেইন করে ফেলার জন্য। তাহলে এখানে খেয়াল করো, এটা হচ্ছে আমার সূত্র, যেটার মাধ্যমে আমি নদী পারাপারের সময় বের করে ফেলতে পারি। তবে যতই তুমি এগুলো এক্সপ্লেন করতে পারো, আমি প্রিফার করবো ফর্মুলাগুলোকে মনেও রেখে দিবা। পরীক্ষার হলে বসে তো আর আমি এগুলো এত এক্সপ্লেন করে ফর্মুলা বের করবো না। যদিও এগুলো এক্সপ্লেন করে বের করতে 10 সেকেন্ডের বেশি সময় লাগবে না। হ্যাঁ, তারপর আমি বলবো এগুলো মনে রেখে দাও। ঠিক আছে? বুঝে বুঝে মনে রেখে দিবা। বেশি বেশি প্র্যাকটিস করলে এগুলো এমনিই মনে থেকে যায়। আচ্ছা, এইটা তাহলে আমার সূত্র বের হয়ে গেল কিসের? সময়ের। এটা আমার সময়ের সূত্র বের হয়ে গেল। একই নদীতে একই বেগে একটা নৌকা যদি রওনা হয়, তাহলে কোন দিকে রওনা হলে সে স্বল্পতম সময়ে পৌঁছাবে? ঘটনা তো এরকমই। অর্থাৎ নদী যদি সেম থাকে তাহলে ডিটা ফিক্সড, সেম বেগে যদি রওনা দেয় তাহলে ভিও ফিক্স। এখানে শুধু চেঞ্জ হতে পারবে কোনটা? দিকটা, যে কোন দিকে রওনা দিলে সে দ্রুততম সময়ে পৌঁছাবে। তার মানে এখানে আমার ভ্যারিয়েবল কিন্তু আলফাটা চেঞ্জ করতে পারবো, আমি শুধু আলফাটা, ডি এবং ভি কিন্তু চেঞ্জ করতেছি না। ওই একই নদীতে আমি পার হব, একই বেগেই পার হব।
যদি না হলে যদি স্বল্পতম সময়ে বলি তাহলে অনেক বেগ দিব, যত বেশি বেগ সম্ভব তত বেশি বেগ দিলে তাড়াতাড়ি পৌঁছাবে। তো বেগটা নিয়ে কিন্তু এখানে আমার কোনো প্রশ্ন নাই, বেগটা এবং আমার নদীর প্রস্থটা ফিক্সড, চেঞ্জ হবে শুধু আলফাটা। তাহলে এখানে চিন্তা করো তো সময়ের সাথে আলফার সম্পর্কটা আসলে কি। দেখো টি সরাসরি সাইন আলফার সাথে সম্পর্কযুক্ত, তাহলে খেয়াল করো তো টি আর সাইন আলফার যে মানটা এটা কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? দেখেই কিন্তু আমি বুঝতেছি টি সাইন আলফার পরস্পর ব্যস্তানুপাতিক। হ্যাঁ, তাহলে সাইন আলফার মান যত বাড়বে টি এর মান তত কমবে, সাইন আলফার মান যত কমবে টি এর মান তত বাড়বে। তাহলে চিন্তা করো যখন সাইন আলফার মানটা যখন ম্যাক্সিমাম হবে, সাইন আলফার মানটা যদি ম্যাক্সিমাম হয় সেক্ষেত্রে টাইমটা কি হবে? মিনিমাম হবে। দুইটা পরস্পর ব্যস্তানুপাতিক। তো আবার সাইন আলফার মানটা যদি মিনিমাম হয় তাহলে টাইমটা কি হবে? ম্যাক্সিমাম হবে। তো থিওরি তো তাই বলে। তাহলে তুমি বলো সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত আর মিনিমাম ভ্যালু কত? সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু হবে সাইন 90 ডিগ্রি অর্থাৎ 1 এর জন্য। তো সাইন 90 ডিগ্রি হচ্ছে আমার সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমি বুঝে গেলাম টাইমটা মিনিমাম তখনই হবে যখন সাইন আলফার মানটা 1 অর্থাৎ সাইনের জন্য এখানে সাইনের পরে আলফার মানটা 90 ডিগ্রি হবে। তো এত এক্সপ্লেনেশন এই জন্যই দিলাম যাতে তুমি একদম লজিক্যালি বলতে পারো কেন 90 ডিগ্রি কোণে রওনা দিলে আমি স্বল্পতম সময়ে পৌঁছাবো। কারণ আমি বুঝতে চাচ্ছি যে টি সরাসরি আমার সাইন আলফার সাথে সম্পর্কযুক্ত। তো সাইন আলফাটা যদি আমার ম্যাক্সিমাম হয় তখন আমার টিটা মিনিমাম হবে, আর সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 1, যেটা সাইন 90 ডিগ্রির জন্য। অর্থাৎ এই যে দেখো সাইন আলফা ইকুয়ালস টু 1, দ্যাট মিনস আলফা ইকুয়ালস টু সাইন ইনভার্স 1। হ্যাঁ, যেখানে সাইন ইনভার্স 1 কখন হবে? 90 ডিগ্রির ক্ষেত্রে হবে। সুতরাং আলফার মানটা যখন 90 ডিগ্রি তখনই শুধুমাত্র আমার একটা বস্তু স্বল্পতম সময়ে নদী পার হতে পারবে। তাহলে আমরা যে কয়েকটা টপিক দিয়েছিলাম যে স্বল্পতম দূরত্বে নদী পারাপার, স্বল্পতম সময়ে নদী পারাপার, সময় নির্ণয় এবং দূরত্ব নির্ণয়, সবগুলো কিন্তু আলাদা আলাদাভাবে আমরা বুঝে গিয়েছি। তো এখন আমরা সবগুলোকে একটা চার্টের মাধ্যমে গুছিয়ে লিখবো, গুছিয়ে একবার রিভাইজ করব। দেন আমরা এখান থেকে যত সব বোর্ড কোশ্চিন আছে, হ্যাঁ গুরুত্বপূর্ণ যত সব প্রশ্নবলী আছে সবগুলো একটা একটা করে সমাধান করব। এই নদী নৌকা কনসেপ্টটাকে একবারে গুছিয়ে মাথায় রাখার জন্য আমি জাস্ট অ্যাট এ গ্লেন্স তোমার সবগুলো টপিককে এখানে গুছিয়ে রাখার চেষ্টা করব। তো এই কনসেপ্টটা, এই পুরো চার্টটা তোমরা যদি ভালোভাবে মাথায় রাখতে পারো তাহলেই দেখা যাবে যে নদী নৌকা তুমি সবকিছু যে কোনো ধরনের প্রশ্ন সমাধান করতে পারবা। তো ফার্স্ট আমরা যেটা শিখেছিলাম স্বল্পতম দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে এখানে তুমি মনে রাখবে কি, যে স্বল্পতম দূরত্বে নদী পারাপার বললেই তুমি বুঝে নিবা যে থিটার মানটা 90 ডিগ্রি, অর্থাৎ ঠিক লম্বা বরাবর অপর প্রান্তে নৌকাটা পৌঁছাবে। তাহলে এখানে যদি আমি একটা প্রশ্ন লিখে দেই, যেমন ধরো, তো এই প্রশ্নটা যদি আমি সমাধান করি তা ফার্স্টে আমি কি করবো, সেখানে ওটা চিন্তা করে নিব। এই যে আমার হচ্ছে নদীর আমি পৌঁছাবো এখানে, দ্যাট মিনস থিটাটা 90 ডিগ্রি, আমার স্রোতের বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমার নিশ্চয়ই রওনা দিতে হবে এই বরাবর, যেখানে আমার ভি এর মানটা দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমার এখানে বের করতে হবে যে কত কোণে সে রওনা দিবে, দ্যাট মিনস আলফার মানটা কত। সেক্ষেত্রে আমরা যে প্রসেসটা শিখলাম যে থিটা বা আলফা যে সম্পর্কটা বা কোণ নির্ণয়ের যে সূত্রটা, সেটার ক্ষেত্রে আমরা কি করবো, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি কজ আলফা, উপরে হচ্ছে ভি সাইন আলফা। তো যেহেতু ট্যান 90 ডিগ্রি, তো ট্যান 90 ডিগ্রির মান আমরা জানি, ধরো যে 1/0, বা উপরে আমি সাইন 90 ডিগ্রি নিচে কজ 90 ডিগ্রি লিখতে পারি, যেগুলো সাইন 90 ডিগ্রি মান 1, কজ 90 ডিগ্রি মান 0 ইকুয়ালস টু হয় কি ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। দ্যাট মিনস ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু আসতেছে 1। এখান থেকে আমরা পাবো আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ঠিক আছে, তো এইটা কিন্তু ইউনিভার্সাল প্রসেস। তোমার যখনই এরকম স্বল্পতম দূরত্বে নদী পারাপার বলবে বা ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানোর কথা বলবে, তখন তোমার এই প্রসেসটাই রিপিটেড হবে। এবং লাস্টে এটাকে আমি বলেছিলাম যে শর্টকাট হিসেবে তুমি মনে রেখে দিতে পারো। হ্যাঁ, এবং এখানে খেয়াল করো, যদি স্রোতের বেগ নৌকার বেগের অর্ধেক হয়, অর্থাৎ ভি এর মান 2u, যখন ভি ইজ ইকুয়ালস টু 2u অর্থাৎ নৌকার বেগ স্রোতের বেগের দ্বিগুণ, সেক্ষেত্রে কিন্তু এখানে অলওয়েজ
cos ইনভার্স মাইনাস হাফ আসবে, যেখানে যেমন এইটার ক্ষেত্রে আমাদের cos ইনভার্স মাইনাস হাফের মান কত 120 ডিগ্রি। তো যখনই ইউ ভি ইকুয়ালস টু 2u অর্থাৎ নৌকার বেগ দ্বিগুণ, তখনই তুমি এই অ্যান্সারটা 120 ডিগ্রি দেখেই তুমি বলে দিতে পারবা। সিকিউ এর দরকার নেই, এমসিকিউ আসলে এটা ডিরেক্টলি অ্যান্সার করা যায়। তো এটা ছিল আমাদের ফার্স্ট প্রশ্নটা, স্বল্পতম দূরত্বে নদী পারাপার। এরপরে স্বল্পতম সময়ে নদী পারাপার। তো স্বল্পতম সময়ে নদী পারাপার রিলেটেড সেরকম খুব বেশি পরীক্ষায় প্রশ্ন সরাসরি আসতে দেখা যায় না, তবে পরীক্ষায় যে মানগুলো দেওয়া থাকবে সেটার একটা ক্লু হিসাবে এই টপিকটা ব্যবহার করা হয়। ধরো স্বল্পতম সময়ে নদী পারাপার বলতে আসলে কি বোঝায়, যেমন আমরা দেখেছিলাম স্বল্পতম দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে আমরা বুঝে নিতাম যে থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। আর স্বল্পতম সময়ে নদী পারাপারের জন্য আমরা বুঝে নিলাম, একটু আগে আমরা এই যে টপিকটা বুঝে এসেছি, যেটা হচ্ছে স্বল্পতম সময় তখনই হবে যখন নৌকাটার এই যে টাইমের ক্ষেত্রে t = d/v sin আলফা, এই ক্ষেত্রে আমার sin আলফার মানটা ম্যাক্সিমাম হবে। এবং sin আলফার মানটা ম্যাক্সিমাম কখন হবে, যখন আলফার মানটা 90 ডিগ্রি। অর্থাৎ ঠিক সোজাসুজি রওনা দিলে, সোজাসুজি যদি রওনা দেয়, সেক্ষেত্রে আমার নৌকাটা অপর প্রান্তে স্বল্পতম সময়ে নদী পার হতে পারবে। তো এখানে আমরা তাহলে একটু চিত্রটা এঁকে নিতে পারি, যে এখানে দেখো পৌঁছাইছিল একদম সোজা অপর প্রান্তে অর্থাৎ থিটাটা 90 ডিগ্রি, এখন সে রওনা দিবে সোজা অপর প্রান্তে অর্থাৎ আলফাটা 90 ডিগ্রি। তাহলে পৌঁছাবে কোথায়, আই এম নট শিওর, পৌঁছাবে এদিকে মাঝামাঝি কোথাও। ঠিক আছে, এখন ধরো এইখানে একটা প্রশ্ন দিলাম, যে প্রশ্নে ধরো স্রোতের বেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, আর নৌকাটা রওনা দিছে হচ্ছে তোমার 15 মিটার পার সেকেন্ডে। হ্যাঁ, 15 মিটার পার সেকেন্ডে। এখন প্রশ্নে ধরো উল্লেখ করে দিয়েছে যে 10 মিটার পার সেকেন্ড বেগের একটি নদীতে একজন মাঝি 15 মিটার পার সেকেন্ড বেগে এমন ভাবে রওনা দিলেন যেন তিনি স্বল্পতম সময়ে নদী পার হতে পারেন। এটা হচ্ছে আমাদের উদ্দীপক, ধরো লিখেই দিই। হ্যাঁ, তো এখানে প্রশ্নটাতে কিন্তু বলে দেওয়া আছে স্রোতের বেগ কত, নৌকার বেগ কত, এবং কোন দিকে রওনা দিয়েছে সেটা কিন্তু বলে নাই, শুধু বলেছে যে উনি এমন ভাবে রওনা দিলেন যেন স্বল্পতম সময়ে নদী পার হতে পারেন। তো খেয়াল করো কত বেগে কোন দিকে পৌঁছাবেন, এজন্য আমাদের কি দরকার, এই যে লব্ধি বেগের মানটা, এবং লব্ধি বেগের জন্য এই দিকটা মানে থিটাটা দরকার। তাহলে লব্ধি বেগের মান যদি আমি বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কি, √u² + v² + 2uv cos আলফা। এখন দেখো তো প্রশ্নের কোথাও কি আলফা বলা আছে, বলা কিন্তু নেই। কোন দিকে রওনা দিয়েছে সেটা কিন্তু বলা নেই, শুধু বলা আছে স্বল্পতম সময়ে পার হওয়ার বিষয়টা। তো এটাই আসলে আমার প্রশ্নগুলোর মধ্যে ইনক্লুড করা থাকে। সরাসরি স্বল্পতম সময়ে নদী পারাপারের তেমন কোনো প্রশ্ন নাই, প্রশ্নের মধ্যে এটাকে একটা ক্লু হিসেবে ব্যবহার করা হয়। স্বল্পতম সময়ে নদী পারাপার বললেই তুমি বুঝে নিবে আলফাটা কত, 90 ডিগ্রি। তো এই ক্ষেত্রে আমরা যখন মান বসাবো তখন হচ্ছে √10² + 15² + 2 × 10 × 15 cos 90 ডিগ্রি, এই হচ্ছে বিষয়। তো cos 90 ডিগ্রি মান কত, 0। তার মানে এখানে শুধুমাত্র আমরা √10² + 15² রাখবো। আবার একই সাথে যখন আমার কোন দিকে পৌঁছাবে সেটা বের করতে হবে, আমরা জানি tan θ = এখানে আমরা স্রোতের সাপেক্ষে যদি বের করি তাহলে হচ্ছে 10 + 15 cos 90 আর উপর হচ্ছে 15 sin 90। তাহলে sin 90 মান 0, sin 90 মান 1, cos 90 মান 0। তার মানে আসছে θ = tan ইনভার্স 15/10। তাহলে এগুলোর মান বের হবে 18.02, আর এটা হচ্ছে 56.02 ডিগ্রি। তো তোমরা ক্যালকুলেটর দিয়ে একটু চেক করে নিতে পারো এগুলো। তাহলে খেয়াল করো দুই ক্ষেত্রেই আমরা জাস্ট মাথায় রাখবো, যখনই স্বল্পতম দূরত্বে নদী পারাপার বলবে তখনই আমরা ধরে নিব থিটাটা হচ্ছে 90 ডিগ্রি। এখন যাই বের করতে বলুক, আমার একটা ক্লু দেওয়া আছে, যেটা কত, লব্ধির দিকটা 90 ডিগ্রি। যেমন আর যদি কোন দিকে রওনা দিলে এই বরাবর যাইতে পারবে, সেক্ষেত্রে আমাদের এই প্রসেসটা কিন্তু একদম ইউনিভার্সাল একটা প্রসেস, যেখানে তুমি সরাসরি চাইলে এটাকে শর্টকাট হিসেবে মনে রেখে দিতে পারো। আর যদি স্রোতের বেগের তুলনায় নৌকার বেগ দ্বিগুণ হয় তাহলে তো 120 ডিগ্রি সরাসরি অ্যান্সার। আর স্বল্পতম সময়ে নদী পারাপারের ক্ষেত্রে তুমি মাথায় রাখবো রওনা দিতে হবে তার 90 ডিগ্রি করে, কোন দিকে পৌঁছাবে, কিভাবে পৌঁছাবে, এগুলো আমি বের করতে পারবো। ঠিক আছে, এবার আমরা সময় নির্ণয়ের ক্ষেত্রে যে কনসেপ্টটা শিখেছিলাম, সময় নির্ণয়ের ক্ষেত্রে আমরা এখানে বুঝেছিলাম যে নদী পারাপার বলতেই আসলে কি বোঝায়। আমাদের এখানে মেইন কনসেপ্ট হচ্ছে নদী পারাপার। নদী পারাপার বলতে বুঝাবে নিশ্চয় নৌকার উলম্ব সরণ এটা হবে
নদীর প্রস্থের সমান, নদীর প্রস্থের সমান। শুধুমাত্র যখনই নৌকার উলম্ব সরণটা নদীর প্রস্থের সমান হবে তখনই আমি বলতে পারবো যে নৌকাটা নদী পার হয়ে গিয়েছে। এই শর্ত ফিল আপ করা ছাড়া কখনোই আমি বলতে পারবো না যে নৌকাটা নদী পার হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে যদি আমি বেগ, সরণ এবং সময়ের মধ্যে সম্পর্ক তৈরি করি, সেক্ষেত্রে আমাদের কনসেপ্টটা আসতেছিল এস ইকুয়ালস টু ভিটি। যেহেতু এখানে নদী নৌকার কনসেপ্টে কোনো ত্বরণ নাই, তাহলে দেখো যখন আমার এটাকে যদি আমি একটু গ্রাফিক্যালি দেখাই, তাহলে রওনা দিচ্ছি বরাবর, এটা হচ্ছে আমার আলফা, এটা হচ্ছে নৌকার বেগ, এটা হচ্ছে স্রোতের বেগ, এটা হচ্ছে নদীর প্রস্থ। যেহেতু নদীর প্রস্থটা উলম্ব বরাবর বা আমার নৌকার উলম্ব সরণটা এখানে বসাবো, তাহলে আমার বেগটা বসাইতে হবে কি উলম্ব বরাবর। তাহলে স্রোতের বেগ, এটার তো উলম্ব বরাবর কোনো উপাংশ নেই, আছে শুধুমাত্র কি নৌকার বেগের উলম্ব উপাংশ। তার মানে এখানে আমি সরাসরি শুধুমাত্র ভি সাইন আলফার মানটা বসাচ্ছি ইন্টু টি। এখন তাহলে চিন্তা করো, যখন আমার প্রস্থ এবং স্রোতের বেগ, নৌকার বেগ এবং মধ্যবর্তী কোণ জানা থাকবে, তাহলে সময় বের করা কোনো ব্যাপারই না, ডি বাই ভি সাইন আলফা। তাহলে নদী পারাপারের সময় বের করার একমাত্র ফর্মুলা হচ্ছে টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা। এখানে আমি যদি একদম স্পেসিফিকলি বলি, এখানে ডিটা হবে নদীর প্রস্থ, ডিটা হবে নদীর প্রস্থ, আর ভি সাইন আলফাটা হবে বেগের উলম্ব উপাংশ, বেগের উলম্ব উপাংশ। এখন এখান থেকে তোমার বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন আমি বললাম যে 10 মিটার পার সেকেন্ড স্রোত বিশিষ্ট, ধরো এখানে আমার নদীর প্রস্থটা জানা আছে, নদীর প্রস্থের মান ধরো দিয়ে দিলাম আমি 500 মিটার, নদীর প্রস্থের মান দিয়ে দিলাম 500 মিটার। তাহলে এখানে আমার উদ্দীপকে কি আছে, স্রোতের বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, নৌকার বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, রওনা দিচ্ছে একবার 120, একবার 90, একবার 60। তাহলে এখানে আমার সময় বের করতে হবে। তাহলে আমি 3 ধরনের কোণ দিয়েছি কেন? কারণ অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই যে এদিকে রওনা না দিয়ে যদি সে এদিকে রওনা দেয়, সেক্ষেত্রে সেখানে কি আমার উলম্ব উপাংশের ক্ষেত্রে ওই মানটা বসায় দিলে হবে কি হবে না, এই ধরনের নানান ধরনের কনফিউশন কাজ করে। হ্যাঁ, এই কারণে আমি 3 ধরনের কোণই দিয়েছি, যাতে করে তুমি এটা নিশ্চিত হতে পারো যে তুমি শুধুমাত্র আনুভূমিকের সাথে কত কোণ উৎপন্ন করেছে সেটা আইডেন্টিফাই করো। সেটা যদি আইডেন্টিফিকেশন ক্লিয়ার হয়, তাহলে তুমি নির্দ্বিধায় এই প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা ফর্মুলাটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে, যেখানে আলফাটা হচ্ছে আনুভূমিকের সাথে বা স্রোতের সাথে কত কোণ উৎপন্ন করেছে। ক্লিয়ার কিনা? তো উপাংশের কনসেপ্টটা যাদের ক্লিয়ার, তারা এইগুলো নিয়ে আসলে প্যারা খাওয়ার কথা না। হ্যাঁ, তা আবারও বলছি, যদি উপাংশ নিয়ে ক্লিয়ার কনসেপ্ট না থাকে, তাহলে এখনই প্রথম লেকচারটা একটু চেক করে আসো। এরপরে দেখো, তাহলে এখানে আমরা কি করব, প্রস্থ যেহেতু 500 মিটার, তো যখন আমার 120 ডিগ্রি কোণে রওনা দিচ্ছে বা 1 নম্বরের ক্ষেত্রে, হ্যাঁ এই 1 নম্বরের ক্ষেত্রে এটা হচ্ছে 500 ডিভাইডেড বাই 15 সাইন 120 ডিগ্রি। আবার 2 নম্বরের ক্ষেত্রে এটা আসতেছে আমার 500 বাই 15 সাইন 90 ডিগ্রি। ঠিক আছে, তাই এটার মান কত? আর 3 নম্বরের ক্ষেত্রে আসতেছে আমার 500 বাই 15 সাইন 60 ডিগ্রি। তাহলে এই যখন 1 নম্বরটা আসবে সেটার মান আসতেছে 38.49। হ্যাঁ, আর সরাসরি নম্বর দিকে রওনা দিলে এটার মান আসছে 33.39। এই ক্ষেত্রেও আসতেছে 38.49 সেকেন্ড। সেকেন্ড অবশ্যই, এসআই একক যেহেতু বাকিগুলো। তাহলে এই সময় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র জানতে হবে নৌকাটা স্রোতের সাপেক্ষে কত কোণে রওনা দিয়েছে এবং কত বেগে রওনা দিয়েছে, সাথে নদীর প্রস্থটা জানতে হবে। তাহলে সময় নির্ণয়ের জন্য ফর্মুলা অ্যাপ্লাই করলে সরাসরি মানটা চলে আসবে। তো দূরত্বের ক্ষেত্রে আসলে তোমার যেহেতু এই আমাদের নদী নৌকার প্রবলেমের মধ্যে ত্বরণের কোনো বালাই নেই, ত্বরণ নিয়ে কোনো ঝামেলা নেই, তাই আমার সূত্র কিন্তু এস ইকুয়ালস টু ভিটি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, যেটা ব্যবহার আমি একটা করেছি। তো এখানে এস ইকুয়ালস টু ভিটি ফর্মুলা হবে। আর আমার মাথায় রাখতে হবে যেই কোনো রওনা দিচ্ছে সেটা যদি দেওয়া থাকে তখন এক প্রসেস, আর যেদিকে রওনা দিচ্ছে সেটা যদি দেওয়া থাকে সেটা তখন আরেক প্রসেস। তো ধরো আলফা জানা আছে, আলফা যদি জানা থাকে, আলফা জানা থাকলে আমরা যেটা করব, হ্যাঁ এখানে স্রোতে নৌকার বেগ ভি, স্রোতের বেগ হচ্ছে ইউ, স্রোতের বেগ হচ্ছে ইউ। তাহলে আলফা জানা থাকলে এস ইকুয়ালস টু ভিউ, এস ইকুয়ালস টু ভিটি ফর্মুলা যখন আমি বসাবো, এস ইকুয়ালস টু ভিটিতে আমি যেটা বলেছিলাম, যেই মূল মন্ত্রটা দিয়েছিলাম সেটা মনে আছে কিনা খেয়াল করো। যখনই আমাদের একটা ইকুয়েশনে একাধিক ভেক্টর রাশি থাকবে, একাধিক ভেক্টর রাশি থাকবে, একাধিক ভেক্টর রাশি থাকলে
সবগুলো ভেক্টর রাশির দিক একই দিকে নিয়ে আসতে হবে। এই যে এখানে আমি শর্টলি লিখে দিচ্ছি আবার, ঠিক আছে? তো এটা জাস্ট অ্যাপ্লাই করবা, তাহলে তোমার এখানে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। দেখো এই সময় নির্ণয়ের কনসেপ্টটাও কিন্তু দূরত্বের একটা অংশ থেকে আসছে, এস ইকুয়ালস টু ভিটি। এইখানে আমরা উলম্ব সরণটা বসাইছিলাম। আলটিমেটলি তুমি যদি এই মূল মন্ত্রটা বোঝো, ভেক্টরের উপাংশের ব্যবহারটা বোঝো, নদী নৌকার এই কনসেপ্টগুলো তোমার কাছে আসলে কিচ্ছু না। এরপরে দেখো আলফা যদি জানা থাকে, তাহলে আমরা কি কি করব? যখন আমি লব্ধি সরণ বের করব, হ্যাঁ, ধরো এখানে নাম দিলাম এ বি, এটা হচ্ছে সি, তাহলে এ বিটা হচ্ছে আমার লব্ধি সরণ, বিসিটা হচ্ছে উলম্ব সরণ, আর এসিটা হচ্ছে আনুভূমিক সরণ। তাহলে এবি ইউজ করতে গেলে, এবি বের করতে গেলে আমরা এখানে দেখো যেহেতু লব্ধির দিকে সরণ, তাহলে লব্ধি বেগটাই বসাইতে হবে। তো লব্ধি বেগের ক্ষেত্রে আমরা কি করি? ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা ইন্টু টি। তাহলে দেখো টি জানা থাকলে ভালো, সরাসরি দেয়া থাকে, ধরো 2 সেকেন্ডে তোমাকে এইভাবে লব্ধির দিকে সরণ বের করতে বলছে, তাহলে সেক্ষেত্রে তোমার টাইমের মান 2 সেকেন্ড বসাবা। কিন্তু যদি সময় না বলা থাকে, এইটা বলা থাকে যে এই লব্ধি বরাবর নদী পার হয়ে গেলে তখন কত দূরত্ব অতিক্রম হবে। দেখো এখানে নদী পার হয়ে গেলে মানে কি, সময় যেটা তুমি ব্যবহার করবা সেটা নদী পার হওয়ার সময় বের করতে হবে। আর নদী পার হওয়ার সময়টা না জানা থাকলেও আমরা বের করতে পারি যদি প্রস্থ দেওয়া থাকে। হ্যাঁ, নদী পার হওয়ার সময় বের করার সূত্র কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি, টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা। ওকে, এরপরে আসি। দেখো যদি আমার সরণটা আনুভূমিক দিকে হয় সেক্ষেত্রে সেটা হবে এসি ইজ ইকুয়ালস টু, বেগটাও আনুভূমিক দিকে হবে। তো এখানে বেগ তো দুইটা, একটা নৌকার বেগ, একটা স্রোতের বেগ, তাহলে দুইটাকে আনুভূমিক দিকে নিয়ে এসে যোগ করে দিব। তাহলে স্রোতের বেগ যেটা, সেটার আনুভূমিক দিকে উপাংশ কত হবে? সেটা তো আনুভূমিকের সাথে 0 ডিগ্রি করে আছে, মানে আনুভূমিক দিকেই আছে, তাহলে এটা হবে ইউ cos 0 ডিগ্রি। আর cos 0 ডিগ্রি মান তো 1, তো লেখা না লেখা একই কথা, তাও তোমাদের জন্য লিখে দিলাম। আর ভিটা যদি আনুভূমিক উপাংশ নেই, যেহেতু এটা আনুভূমিকের সাথে আলফা কোণে আছে, এটা হবে ভি cos আলফা ইন্টু টি। আবার ওই একই কনসেপ্ট, সময় দেওয়া থাকলে ওই সময়ের জন্য সরণ বের করতে ওই সময়টা বসাই দিব। না দেওয়া থাকলে যদি বলে যে নদী পার হয়ে গিয়েছে এমত অবস্থায় তার আনুভূমিক সরণ কত, বা প্রস্থ বরাবর সে কত, তীর বরাবর সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, সেক্ষেত্রে আমার নদী পার হওয়ার সময়টা ব্যবহার করতে হবে। তো যেটা নদীর প্রস্থ জানা থাকলে আমরা সহজে এই ফর্মুলা দিয়ে বের করে নিয়ে এখানে বসাইতে পারি। আচ্ছা, এরপরে যদি উলম্ব সরণ বের করতে বলে, যেটা হচ্ছে বিসি, সেক্ষেত্রে আমরা কি করব? উলম্ব দিকে বেগের মানটা ব্যবহার করব। একদম সিম্পল ভাইয়া, একাধিক ভেক্টর থাকলে সবগুলোর দিকে একই দিকে হতে হবে। তো সরণ যেহেতু উলম্ব দিকে, বেগটাও হবে উলম্ব দিকে। তো উলম্ব দিকে বেগটা কি? উলম্ব দিকে এইখানে আমার যতগুলো বেগ আছে এদের উপাংশ যেটা, তাহলে স্রোতের তো উলম্ব দিকে কোনো উপাংশ থাকবে না, কারণ সেটা আনুভূমিকের সাথে 0 ডিগ্রি করে উৎপন্ন করছে। তাহলে সেটা আমার তারপর যদি লিখি, সেটা হবে ইউ সাইন 0 ডিগ্রি প্লাস এটা হবে ভি সাইন আলফা ইন্টু টি। তাহলে এটাকে আমি সরাসরি এটাকে যদি একটু সুন্দর করে সাজায় লিখি, তাহলে এটা হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি, আর এটা হচ্ছে ভি সাইন আলফা ইন্টু টি। আমার মনে হয় পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এই তিনটা হচ্ছে আমার সরণ নির্ণয়ের কনসেপ্ট, যদি আলফা জানা থাকে। এরপরে যদি আমার আলফা না জানা থাকে, যদি থিটা জানা থাকে, থিটা জানা থাকলে আমাদের এইখানে যে কোনো একটা দৈর্ঘ্য যদি দেয়া থাকে, যেমন প্রস্থ দেওয়া থাকলে লব্ধি সরণ হোক, আনুভূমিক সরণ হোক, অর্থাৎ এইখানে কিন্তু একটা নির্দিষ্ট ত্রিভুজ তৈরি হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা চাইলে এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মাধ্যমে একটা সাথে আর একটা সম্পর্ক তৈরি করতে পারবো। যেমন ধরো সাইন থিটা ইকুয়ালস টু হবে কি, লম্ব বাই অতিভুজ, তার মানে বিসি বাই এবি। অর্থাৎ প্রস্থ দেওয়া থাকলে আমরা কিন্তু দেখো সরাসরি সাইন থিটা সমান এই ফর্মুলাটা ইউজ করে বা ত্রিকোণমিতিক অনুপাতটা ইউজ করে এই লব্ধি সরণটা বের করে ফেলতে পারবো। আবার cos থিটা সমান আমরা লিখতে পারি ভূমি, অর্থাৎ যেটা হচ্ছে এসি, আর অতিভুজ হচ্ছে আমার এবি। একই সাথে ট্যান থিটা সমান আমি লিখতে পারি লম্ব বাই ভূমি, যেটা হচ্ছে বিসি বাই এসি। তো আমার মনে হয় এই পুরো কনসেপ্টটাতে তোমার মুখস্থ করার কোনো বিষয় নাই, সবগুলোই জাস্ট তোমার একটা মূল মন্ত্র, যেটা হচ্ছে একাধিক ভেক্টর থাকলে সবগুলোর দিকে একই দিকে নিব, সেটা যদি ব্যবহার করা শিখো, উপাংশ নিয়ে তোমার যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, তাহলে এই পুরো ক্লাসটাতে তুমি নদী নৌকার সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবা। তাহলে এইখানে আমি জাস্ট ক্যাটাগরাইজ করছি আসলে নদী নৌকার প্রশ্নগুলোকে। তুমি চাইলে পরবর্তীতে আরো কিছুক্ষণ ধৈর্য সহকারে এখানে উপস্থিত থেকে নদী নৌকার বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং গুলো দেখতে পারো, যাতে আমি আশা করি
এই একটা ক্লাসেই তোমার নদী নৌকা সংশ্লিষ্ট সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এবং যে কোনো পরীক্ষা হোক না কেন, বোর্ড পরীক্ষা হোক, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হোক, এমসিকিউ হোক, সৃজনশীল হোক, যে কোনো ধরনের সমস্যার সমাধানে আর কোনোদিন এই নদী নৌকা কনসেপ্টটা অন্তত আটকাবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা বোর্ড প্রশ্ন সমাধান করার মাধ্যমে এই সবগুলোর অ্যাপ্লিকেশন শুরু করব। তো ততক্ষণে তোমরা এখানে একটা সুন্দর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যেটার মাধ্যমে নদী নৌকা নিয়ে আর কোনো টেনশনে থাকবো না। পুরো নদী নৌকার কনসেপ্টটা এক নজরে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে।